অনেক অপেক্ষার পরে সাইয়ারা মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। 2025 সালে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট রোমান্টিক মুভি এটি। আশা করি তোমাদেরও অনেক পছন্দ হবে। আসলে আমার মেইন চ্যানেলটাতে কিছু সমস্যা হওয়ার কারণে এখন এই নতুন চ্যানেলটা আমি আপলোড করছি। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। কোনো স্পয়লার না দিয়ে একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় এক দম্পতি কয়েক প্যাকেট মিষ্টি হাতে নিয়ে কোথাও যাচ্ছিল। আসলে আজকে ওনাদের মেয়ের বিয়ে, সেজন্য ওনারা কোর্টে এসেছিল রেজিস্ট্রি করাতে। তারপর পরই ব্যাগ পিঠে দেখা যায় এক মেয়েকে, সে ছিল নববধূর সাজে। ওর নাম ভানি বাত্রা। এখানে অন্য বিয়েগুলো দেখে ভানিরও তার প্রেমিকের কথা মনে পড়ে। ঠিক এ কারণেই ভানি তার ডায়েরিটা খোলে। সেখানে ওদের দুজনের কিছু ছবিও ছিল। ওরা অনেকদিন ধরে একে অপরকে ভালোবাসত। তারই পরিণতি হিসেবে আজকের এই বিয়ে। কিছুক্ষণের মধ্যেই ভানির ফোনে একটা কল আসে। এটা ছিল ওর প্রেমিকের কল। ফোনটা ধরেই ভানি তার এই অদ্ভুত সুন্দর অনুভূতির কথা বলছিল। অন্যদিকে ওর প্রেমিক বারবার কিছু একটা বলতে চাইছিল ওকে, তবে ভানি কিছু না শুনে নিজেই বলে যাচ্ছিল যে সে আজকে কতটা খুশি। তবে ওর এই খুশি বেশিক্ষণ আর টেকে না। ওকে অবাক করে দিয়ে ওর প্রেমিক জানায়, আমি বিয়েটা করতে পারবো না, আমি আরেকজনকে ভালোবাসি, আর তাকেই আমি বিয়েটা করব। সাথে এটাও জানায় যে তার প্রমোশনও হয়েছে, তো বিয়ে করে ওরা দুজনে বিদেশে সেটেল হয়ে যাবে। এই কথাটা শুনে যেন ভানির মাথায় আকাশ ভেঙে পড়ে। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এতদিনের ওদের মধ্যেকার প্রেমের সম্পর্ক আর এইভাবে শেষ হয়ে গেল, কিছুতেই যেন ভানি এটা বিশ্বাস করে উঠতে পারছিল না। বাইরে সে খেয়াল করে দেখতে পায় ওই ছেলের বাবা মাও এসেছে, আর ভানির বাবা মাকে হয়তো এই ব্যাপারটাই বলছিল। এটা আর একদমই নিতে পারে না ভানি, আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর কেটে যায় 6টি মাস। ভানি এখন আগের থেকে একটু সুস্থ, তবে সে এখন পর্যন্ত ওই দিনের ট্র্যাজেডিটা ভুলতে পারেনি। আজকে ভানির একটা ইন্টারভিউ আছে একটা টিভি চ্যানেলে, এজন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে বাবার সাথে। রাস্তায় যেতে যেতে বাবা ওকে চেয়ার করার অনেক চেষ্টা করে, তবে লাভ তেমন একটা হয় না। তবুও ভানির মন অনেক খারাপ। গাড়ি করে যাওয়ার সময় পাশ দিয়ে একটা ছেলেকে যেতে দেখে ভানি। ছেলেটা চলন্ত বাইসাইকেলে সিগারেট জ্বালাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ছেলেটা সেখান থেকে চলে যায়। তারপর পরই ওরাও পৌঁছে যায় টিভি চ্যানেলের সামনে। বাবা ভানিকে নামিয়ে দিয়েই চলে যায়। ভানির জুতার লেসটা খুলে যাওয়ায় ওই ডায়েরিটা পাশে রেখেই ওইটাই বাজছিল। অন্য সাইডে দেখা যায় ছেলেটাও এই দিকেই আসছিল। ভানির জুতা বাঁধা হয়ে গেলে ভুলে সে ডায়েরিটা রেখেই ভেতরে চলে যায়। এক দুবার অবশ্য সেই ছেলেটার দিকে তাকিয়েছিল ভানি। ছেলেটা এদিক দিয়ে হাঁটার সময় ওর ডায়েরিটা চোখে পড়ে এবং সেটা উঠায়। এদিকে ভানি অফিসে আসতেই শুরু হয়ে যায় ওর ইন্টারভিউ। সে খুব ভালোই দেয় ইন্টারভিউটা, তবে ওরা ভানিকে প্রথমে টেস্ট করবে, এই জন্য ওকে 2 মাস ইন্টার্ন করার জন্য সুযোগ দেয়। ভানি বেরিয়েই যাচ্ছিল তখনই ছেলেটা ওকে ডেকে ডায়েরিটা দেয়। আসলে ডায়েরিটা দেখে ছেলেটা ভানির নাম জেনেছিল। ভানিও জানতে চায় ছেলেটার নাম। তখন সে বলে কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে যে আমি কে। এটা বলেই সামনে গিয়ে কোম্পানির ম্যানেজারকে মারতে শুরু করে দেয়। কোনো কথাবার্তা ছাড়াই ওকে মেরেই যাচ্ছিল। কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না যে এখানে হচ্ছেটা কি। অনেকক্ষণ পরে ছেলেটা একটা পোস্টার দেখিয়ে বলে এটা কি। আসলে ওর নাম ক্রিশ কাপুর। ওরা কয়েকজন বন্ধু মিলে একটা ব্র্যান্ড দল পরিচালনা করত। সেটারই একটা প্রোগ্রাম আছে আজকে। কিন্তু এই নিউজ কোম্পানিটা নিউজ করেছে ঠিকই, তবে সেখানে ক্রিশেরই এক বড়লোক বন্ধুর নাম আছে, আর ওদের কারও নাম নেই। অথচ এই ব্র্যান্ডের মেইনই ছিল ক্রিশ। গান লিখতেও সে, আবার গাইতেও সে। তখন ম্যানেজার বলে ওর বাবা টাকা দিয়ে এমনটা প্রচার করতে বলেছিল আমাকে, আমার এখানে কোনো দোষ নেই। এটাতে অনেক রেগে যায় ক্রিশ। সেখান থেকে চলে যাওয়ার সময় ক্রিশ ভানিকে বলে এবার পেয়েছো আমার পরিচয়। তারপর ওখান থেকে সরাসরি চলে আসে একটা জায়গায়। এখানেই আজকে ওদের প্রোগ্রামটা হবে। গিয়েই ব্যানারে থাকা নিজের ছবি এবং নাম মুছতে যায় ক্রিশ। তখন সবাই বলে তুই এমন কেন করছিস। তখন অনেক রেগে গিয়ে সেই বন্ধুটাকে বলে এখানে কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি যদি থাকে তাহলে সেটা আমার, আর ওই টিভি চ্যানেলে কেন শুধু তোর নাম থাকবে, আমাদের পুরো ব্র্যান্ডের নাম এবং সবার নামই থাকা উচিত। এগুলো নিয়ে ওদের মধ্যে খানিকটা ঝামেলাও হয়। তারপর ওর বড়লোক বন্ধুটা সবাইকে নিয়ে যেতে যেতে বলে তোর শো তুই একাই কর, তবে একটা শো কি আর একা একা করা পসিবল। তবুও ক্রিশ আস্তে আস্তে আগাতে থাকে স্টেজের ওপরে। ওকে দেখে সবাই তো অনেক খুশি। কয়েকটা বাদ্যযন্ত্র দিয়ে একটা সাউন্ড রেকর্ড করে সেটা চালিয়ে দেয় ক্রিশ, আর হাতে একটা গিটার নিয়ে আসে মাইক্রোফোনের কাছে। গান গাওয়া শুরু করলে সবাই তো অনেক পছন্দ করছিল ওর গান। আসলে ক্রিশ ছিল অনেক ট্যালেন্টেড। গান গাইতে থাকলে হঠাৎই সেখানে বৃষ্টি চলে আসে। স্টেজটা ফাঁকা জায়গায় হতে সবাই ছাউনির নিচে যায়। বৃষ্টিও দমিয়ে রাখতে পারে না ক্রিশকে, সে গান গেয়েই যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি উপেক্ষা করে সবাই আবারও চলে আসে স্টেজটার আশেপাশে। ক্রিশের গান যেন ওদেরকে চুম্বকের মতো এখানে টেনে এনেছে। খুব ভালোভাবেই শেষ হয় ওর সোলো পারফরমেন্স। তারপর সেখান থেকে ক্রিশ সোজা চলে আসে একটা বারে। ওর পিছে পিছে আসে ওর এক বন্ধু, এসে ক্রিশকে অনেক করে বোঝায়, তবুও যেন ক্রিশ কিছুতেই মানছিল না ওর কথা। তখন ক্রিশ যায় বাথরুমে।
অনেকক্ষণ কেটে যায় কিন্তু এখনো বের হচ্ছিল না ক্রিস। হঠাৎই বাথরুমের ভেতর থেকে আজব আওয়াজ আসছিল। ছেলেটা মনে করে হয়তোবা ক্রিস বিপদে পড়েছে, এই জন্য গিয়ে দরজা খোলা ট্রাই করে। এভাবেই কেটে যায় আরো কিছুক্ষণ। হঠাৎই দরজাটা খুলে যায়, ওর ভেতর থেকে একটা মেয়ে বের হয়ে আসে আর তার পিছে পিছে চলে আসে ক্রিস। আসলে ওরা দুজনের ভেতরে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। তখন কেভি বলে অনেক কষ্টে সে একটা মিটিং ফিক্স করেছে দেশের বেস্ট সিঙ্গার প্রিন্সের সাথে। সবকিছু যদি ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে ওদের ব্র্যান্ডের আর পেছনে তাকাতে হবে না। প্রথমে তো ক্রিস কিছুতেই যেতে চায় না, কিন্তু তারপর ওকে বারবার জোরাজোরি করাতে সে পৌঁছে যায় সেই জায়গায়। এখানেই প্রিন্সের সাথে ওদের দেখা করার কথা। অনেকক্ষণ অপেক্ষা করার পরে সেখানে এসে পৌঁছে প্রিন্স। ওখানের মানুষজন তো প্রিন্সের জন্য অনেক ক্রেজি। তারপরই ওদের কাছে এসে পৌঁছে প্রিন্সের ম্যানেজার। সে তো অনেক ভাবনা শুরু করে দেয়। অনেক সিঙ্গারকে আমি দেখা করিয়ে দিয়েছি প্রিন্সের সাথে, কিন্তু কেন জানি কারো গানই ওর পছন্দ হচ্ছে না। যদি তোমাদেরটা পছন্দ হয় তাহলে তো ঠিক আছে, আর যদি পছন্দ না হয় তাহলে আরো অনেক সিঙ্গার লাইন ধরে আছে, তো তোমরা একটু তাড়াতাড়ি ব্যাপারটা দেখো। প্রিন্সের ম্যানেজারের মুখে এমন কথা শুনে একদমই যেন মেনে নিতে পারছিল না ক্রিস। ওর ভাব সব একদমই পছন্দ হয় না। তারপরই ক্রিস খেয়াল করে দেখতে পায় ভিড়ের মধ্যে থেকে ভেতরে আসা ট্রাই করছিল ভানি, কিন্তু সিকিউরিটি গার্ড কিছুতেই ওকে ভেতরে ঢুকতে দিতে চাইছিল না। তখন ক্রিস সেদিকে যায় এবং ম্যানেজারকে বলে 1 সপ্তাহের মধ্যে তোমার গান রেডি হয়ে যাবে। তারপর সিকিউরিটি গার্ডকে বলে ভানিকে ভেতরে ঢোকায়। ভেতরে ঢোকার সময় ভানি তার ডায়েরিটা ক্রিসকে ধরিয়ে দেয়। তারপর সরাসরি চলে যায় প্রিন্সের ম্যানেজারের কাছে। আসলে আজকে প্রিন্সের সাথে ওর একটা ইন্টারভিউ ছিল, কিন্তু ওর আসতে একটু দেরি হয়ে গেছে। রাস্তায় যে পরিমাণ জ্যাম, ও কোনোভাবেই সময় মতো আসতে পারেনি। কেন ওর দেরি হয়েছে সবকিছু খুলে বললেও কোনোভাবেই ম্যানেজার ইন্টারভিউটা করিয়ে দিতে পারবে না বলে জানায়। এতে অনেক মন খারাপ হয়ে যায় ফানির। এদিকে ওই ডায়েরিটা খুলেই ছেঁড়া কয়েকটা পেজ দেখতে পায় ক্রিস। একটা পেজ থেকে একটা গান গাওয়া শুরু করে সে। গানটা সবাই খুব পছন্দ করে, এমনকি প্রিন্স নিজেও। কিন্তু সমস্যা হলো গানটার মাত্র 2টা লাইনই ছিল এই ডায়েরিটাতে। তখন প্রিন্স ক্রিসকে জিজ্ঞেস করে যে গানটার বাকি লাইনগুলো কোথায়। তখন ক্রিস জানা আমি তো সেটা জানি না, এই মেয়েটা বলতে পারবে। সবার চোখ গিয়ে পড়ে তখন ভানির ওপরে। তখন ম্যানেজারের সাথে ক্রিস একটা ডিল করে, ফানি এই গানটা পুরো করে দিবে, তবে প্রিন্সের সাথে ওর একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করিয়ে দিতে হবে। ম্যানেজারও রাজি হয়ে যায়। সেখান থেকে ভানি সোজা চলে আসে অফিসে। তারপর সে সবাইকে সবকিছু খুলে বলে। কোম্পানির মালিক তো বলেছে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্রিন্সের এক্সক্লুসিভ ইন্টারভিউর জন্য আমরা যা কিছু করতে প্রস্তুত। তবে ম্যানেজার একটু ইতস্তত বোধ করছিল, কারণ গতকালই কৃষকে মারধর করেছিল। তারপরে যেহেতু মালিক রাজি, এই জন্য পারমিশনটা পেয়ে যায় ভানি। সেদিন সন্ধ্যাবেলাতেই ভানি চলে আসে ক্রিসের স্টুডিওতে। এসেই সে কয়েকটা কন্ডিশন জানায়। আমি লেট নাইট পর্যন্ত কাজ করতে পারবো না, আমাকে 8টার মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর সিগারেটের ধোয়াতে আমার সমস্যা হয়, এর জন্য আমার সামনে কোনো সিগারেট খাওয়া যাবে না, খেলে একটু দূরে গিয়ে খেতে হবে। আর কোনো গালাগালি করা যাবে না, কারণ ওগুলো আমি একবারই নিতে পারি না। অন্য কোনো উপায় না থাকায় ক্রিস সবকিছুই মেনে নেয়। তারপর ভানি বসে পড়ে গান লিখতে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও কিছুই লিখতে পারছিল না ভানি। আসলে ভানির একটা সমস্যা আছে, সে অনেক কিছুই ভুলে যায়, আর এভাবেই গানটাও সে ভুলে গিয়েছিল। আর এই স্টুডিওর মধ্যে কোনোভাবেই ভানি কনসেন্ট্রেশন করতে পারছিল না। এই ব্যাপারটা দেখে সেখানে থাকা প্রায় সবাই রেগে চলে যায়। এখন গোটা স্টুডিওতে শুধু ভানি আর ক্রিস, কিন্তু তবুও ভানি কিছুতেই কনসেন্ট্রেশন করতে পারছিল না। এটাতে অনেকটাই রেগে যায় ক্রিস, আর এটা ওটা বলতে শুরু করে দেয় ওকে। তখনই ভানি যেন ক্রিসের ওপর একদম ফেটেই পড়ে। তোমার কি মনে হয় এই যে তুমি ভালো ভালো হার্ট টাচিং গানগুলো শুনো, সেগুলো কি কোনো স্টুডিওতে বসে লেখা? কখনোই না। আসলে মোমেন্টগুলো ফিল করতে হয়, আর তাছাড়া কখনোই ওই রকম গানগুলো লেখা পসিবল হয় না। স্টুডিওতে বসে তো কোনোভাবেই পসিবল নয়। আরও অনেক কিছু বলে ফেলে ভানি। তারপর যখন বুঝতে পারে যে ওর ভুল হয়ে গেছে, তখন সরি বলে ক্রিসকে। তখন ক্রিস ভানিকে বলে চলো সমস্যা নেই, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, ওখানে গিয়ে তুমি ফুল কনসেন্ট্রেশন করতে পারবে। তারপরই ভানিকে নিয়ে চলে আসে একটা ক্রিকেট গ্রাউন্ডে। এখানে এসেই ক্রিস ক্রিকেট খেলতে শুরু করে, আর ভানিকে বলে তুমি কনসেন্ট্রেশন করো, আর চাইলে তুমিও খেলতে পারো। কিন্তু কোনো দিনও ক্রিকেট খেলেনি ভানি, এজন্য সে আর যায় না। কেন জানি ক্রিসের এই পাগলামোগুলো খুব ভালোই লাগছিল ফানির। ওর বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনো সে এতটা খুশি হয়নি। ওর পাগলামির সাথে যেন নিজেকে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছিল ভানি। আর ইমেজিন করতে থাকে ক্রিস অনেক ফেমাস হয়ে গেছে, আর বড় মাপের একটা স্টেজেও সে গান করছে। তখন কিভাবে যেন ফানি গানটা লিখতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই গানটা শেষও করে ফেলে। এই ব্যাপারটা দেখে তো অনেক খুশি হয়ে যায় ক্রিস, আর ওর হাত থেকে ডায়েরিটা নিয়ে গানটা গাইতে শুরু করে। খুব সুন্দর একটা গান লিখে ফেলেছিল ফানি। আর যখন এটার সাথে ক্রিসের ভয়েস মিলছিল, তখন যেন এটা অন্য লেভেলে চলে যাচ্ছিল, বলতে পারো যে সং ফ্রম দ্য হ্যাভেন। এরপর থেকে ওরা দুজনে একসাথেই ঘুরতে শুরু করে দেয়। দুজনের যেন দুজনকেই ভালো লাগছিল। এভাবেই কেটে যায় প্রায় 2-3 দিন। তারপরই দুজনে মিলে চলে আসে প্রিন্সের সাথে দেখা করার জন্য। গানটা খুব পছন্দ হয় প্রিন্সের, কিন্তু সে বলে সবই ঠিক আছে,
গানটা একদম পারফেক্ট, কিন্তু আমি তো র্যাপ করি, তো এখানে যদি কিছু র্যাপের লাইন যোগ করতে পারো তাহলে আরো বেশি ভালো হতো। তখন ওর থেকে আরো কয়েকদিনের সময় নিয়ে চলে যায় ওরা দুজন। রাস্তায় বাইকে করে দুজনে যেতে থাকলে হঠাৎই ক্রিস খেয়াল করে দেখতে পায় একজন মাতাল লোক একটা গাড়ির সাথে ধাক্কা খায়। তবে কেন জানি ওর দিকে নজর না দিয়ে অন্য দিক দিয়ে বাইক ঘুরিয়ে নিয়ে চলে যায় ওরা। তারপর চলে আসে একটা জায়গায়। সেখানে এসে ভানি ক্রিসকে বলে যে এই গানটা তো আমি লিখেছি তোমার জন্য, তাহলে কেন তুমি এই গানটা চেঞ্জ করতে চাও? তুমি কি চাও না যে এই ভালোবাসার গানটাই পুরো দেশের মানুষ শুনুক? এটার মধ্যে যে ভালোবাসা এবং ফিলিংস আছে সেটার মধ্যে যদি র্যাপ যোগ করা হয় তাহলে এটা সবকিছু নষ্ট হয়ে যাবে। কিন্তু ওর কথা যেন কোনোভাবেই শুনছিল না ক্রিস। তার ফেমাস হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য যা কিছু করতে হবে সবকিছু করতেই প্রস্তুত ক্রিস। ওরা দুজনে এইসব ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করেই সেখানে এক পুলিশ অফিসার আসে। তারপর ডেকে পাঠায় ক্রিসকে। ক্রিস সেখানে গেলে বলে তোমার নাম কি? তখন ক্রিস বলে। তারপর বলে তোমার বাবার নাম কি? ক্রিস সেটাও বলে। তখন পুলিশ অফিসারটা গাড়ির পিছনের জানালাটা খুলে দিয়ে দেখায় ওর বাবাকে। আসলে ক্রিস আর বানির রাস্তা দিয়ে আসার সময় যে লোকটাকে নেশাগ্রস্ত অবস্থায় পাগলামি করতে দেখেছিল আসলে সেটাই ক্রিসের বাবা। আর ঠিক এই কারণেই অন্য রাস্তা দিয়ে এসেছিল ওরা। আসলে বাবা আগে এমনটা ছিল না, যখন থেকে ওর মা মারা গেছে তখন থেকে এমনটা হয়ে গেছে। অনেক করে বোঝানোর পরে ওর বাবাকে ঠিক করতে পারেনি। তখন ক্রিস নিজেই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। এইসব কিছু শুনে পুলিশ অফিসারটা বলে সবকিছুই ঠিক আছে, তোদের বাপ বেটার মধ্যে কি চলছে এগুলো তো আমি দেখব না। এবার চতুর্থবারের মতো ওয়ার্নিং দিয়ে গেলাম, এর পরে যদি তোর বাবার এমন কোনো কর্মকাণ্ড করে তাহলে তোর বাপ বেটা দুটোকেই লকারে ভরে ফেলবো। এটা বলে ওর বাবাকে নামিয়ে দেয় সেখানে এবং চলে যায় পুলিশ। তখন ক্রিসের বন্ধু নাকি বাড়িতে নামিয়ে দিয়ে আসতে চায়, কিন্তু কিছুতেই মানে না ওর বাবা। এই ব্যাপারটা অনেক রেগে যায়, ক্রিসের বাবাকে যা ইচ্ছা তাই বলতে থাকে, সাথে অনেকগুলো টাকাও ছুঁড়ে মারে ওনার দিকে। তারপর অনেক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে আসে ক্রিকেট গ্রাউন্ডে। ওর পিছে পিছে ভানিও চলে আসে আর দেখতে পায় ক্রিস সেখানে অনেক রাগান্বিত হয়ে ক্রিকেট খেলছিল। আসলে ক্রিস যখন বেশি ডিপ্রেশনে থাকে তখনই এই জায়গাটায় আসতো। আস্তে আস্তে ভানি ওর কাছে যায়, তারপর বলে সবারই একটা পাস্ট থাকে, ঠিক তেমনই আমারও একটা পাস্ট ছিল। আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম এবং আমাদের বিয়েটাও হতে যাচ্ছিল। আর ওই দিনই সেই ছেলেটা আমাকে জানায় যে সে অন্য একটা মেয়েকে ভালোবাসে। বিয়ের দিন সে উপস্থিত হয়নি, এজন্য আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। তবে তোমার সাথে যখন থেকে আমি ঘুরতে শুরু করি তখন থেকে আস্তে আস্তে আমার ডিপ্রেশন কাটতে থাকে, আর কিছুদিনের মধ্যে আমি এটা ওভারকাম করে ফেলি। আর সেটা শুধুমাত্র পসিবল হয়েছে তোমার জন্য, এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর কোনোভাবে যদি আমি তোমার কোনো উপকারে আসতে পারি তাহলে আমাকে তুমি একবার শুধু জানিও, অবশ্যই আমি তোমার জন্য সেই কাজটা করব। এটুকু বলেই সেখান থেকে চলে যাচ্ছিল ভানি। ঠিক তখনই ক্রিস ওকে ডাক দেয়। দেখা যায় ওর দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তখন ক্রিস বলে প্লিজ আমাকে একটু হেল্প করো। অন্যদিকে দেখা যায় সেই জায়গা থেকে ক্রিসের বাবা আরেকটা বারে এসেছিল। সেখানে ম্যানেজার তো ওর সাথে খুব খারাপ ব্যবহার করছিল। ঠিক তখনই ওই জায়গায় এসে পৌঁছে ক্রিস। ওর বাবার থেকে সব টাকা নিয়ে নেয় ম্যানেজারটার সাথে মানি ব্যাগটাও, কিন্তু ওর বাবা কিছুতেই মানি ব্যাগটা দিতে চাইছিল না। তখন ক্রিস গিয়ে ম্যানেজারটাকে টাকা দেয় এবং মানি ব্যাগটা নিয়ে ওর বাবাকে দেয়। দেখা যায় ওটার ভেতরে ছিল ওদেরই ছবি, যেটাতে তার বাবা মা এবং সে ছিল। এতে ক্রিস বুঝে যায় যে বাবা এখনও তাদের পরিবারকে খুব বেশি ভালোবাসে, আর তার মা মারা যাওয়াতে তার বাবা এত বড় শক খেয়েছে যে সেখান থেকে রিকভারি করতে পারেনি। তখন ওর বাবাকে নিয়ে চলে আসে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে। ওর বাবাকে দেখাশোনা করার পরে ডাক্তার জানায় ওনার টেক কেয়ার করতে আমরা পারবো, তবে এটা একটু ব্যয়বহুল, প্রত্যেক মাসে ৮০,০০০ করে টাকা লাগবে। ১ বছরে খরচ আসবে ৯,৬০,০০০ টাকা। অর্ধেক পেমেন্ট আগে করতে হবে, তাহলে ওনার ট্রিটমেন্ট আমরা চালু করে দিব। কিন্তু এত টাকা কোথা থেকে পাবে ক্রিস? কিছুই যেন ওর মাথায় ঢুকছিল না। তারপর কি যেন চিন্তা ভাবনা করে সোজাসুজি চলে আসে প্রিন্সের ম্যানেজারের সাথে দেখা করার জন্য। ওনাকে সবকিছু খুলে বলে। তখন ম্যানেজারটা বলে আমি তোমাকে টাকাটা দিতে পারি, তবে যে গানটা তোমরা আমাদের কাছে নিয়ে এসেছিলে সেটার কোনো রাইটসই তোমরা পাবে না, এমনকি তোমাদের নামও থাকবে না সেখানে। মানে গানটা পুরোটাই আমাদের কাছে তোমাদের বিক্রি করে দিতে হবে, আর শুধুমাত্র তাহলেই এতটা টাকা তোমাদেরকে আমি দিতে পারবো। সেখানে একবারের জন্য অন্য কোনো চিন্তা না করেই ক্রিস গানটা বিক্রি করে দেয়। যদিও তার স্বপ্ন ছিল খুব বড় মাপের একটা গায়ক হবে, কিন্তু বাবার ভালো তার কাছে এখন বেশি জরুরি। এই ব্যাপারটায় অনেক মন খারাপ হয়ে যায় ভানিরও। তারপর পরে দুজনে গিয়ে টাকাটা সেই রিহ্যাবিলিটেশন সেন্টারে দেয়। তবে ওদের দুজনকে দুটো টিকিট দিয়েছিল প্রিন্সের লেটেস্ট শোয়ের। এরপর কেটে যায় কয়েকদিন। আজকেই প্রিন্সের সেই শো। সেখানে চলে আসে ক্রিস। এসে দেখতে পায় মানুষজন ওই গানটা খুব পছন্দ করছে। যে গানটা ওর গাওয়ার কথা ছিল সেটা গাইছিল প্রিন্স, কারণ গানটা তো ওরা বিক্রি করে দিয়েছিল। আর এই ব্যাপারটায় মনে মনে সে অনেক কষ্ট পেয়ে যায়। ঠিক তখনই সে খেয়াল করে দেখতে পায় সেখানে বানিও এসেছে। তারপর ভিড় ঠেলে যায় ওর কাছে। ওরা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। তারপর ওরা কোয়ালিটি টাইমও স্পেন্ড করে। ওদের দুজনের সময় খুব ভালোভাবেই কাটছিল। এর মধ্যে ভানি আরও অনেকগুলো গান লিখে ফেলে।
তারপর ওর মধ্যে থেকে একটা গানের অডিও রেকর্ড করে, আপলোড দেয় ইউটিউবে। কিছুক্ষণের মধ্যেই গানটা ছড়িয়ে পড়ে সবার মধ্যে। সবাই গানটাকে খুব পছন্দ করছিল। একটা অডিও গান জনগণের থেকে এতটা ভালোবাসা পাবে ওরা কোনোভাবেই বুঝে উঠতে পারেনি। এটাতে সবাই তো খুব খুশি। সময় এইভাবেই কাটছিল। হঠাৎ একদিন ক্রিস আর ভানি দুজনে ঘোরাঘুরি করার পরে ওকে বাড়িতে নামিয়ে দিতে যায় ক্রিস। ভানি যখন নেমে যাচ্ছিল ঠিক তখনই ওর হাতটা ধরে বসে ক্রিস। কিছুক্ষণ সেভাবেই থেকে তারপর সেরে দেয়। তখন ভানি যাওয়ার সময় খেয়াল করে দেখতে পায় ওর বাবা মা ভাই সবাই ওখানে দাঁড়িয়ে আছে। আর এই ব্যাপারটা দেখে ওরা তো একদম শকড হয়ে যায়। তারপর বাড়িতে আসার পরে বাবা মেয়ে ওকে অনেক করে কথা শোনায়, এইসব ছেলেরা কিন্তু একদমই ভালো হয় না, আর তুই একবার ধরা খেয়েছিস, এবার যদি ধোকা খাস তাহলে কোনোভাবেই তুই এটা সামাল দিতে পারবি না। আর কষ্ট কি শুধু তোর একার হয়, তোর সাথে সাথে তো আমাদের শুদ্ধ কষ্ট হয়। তো এমন কিছু করিস না যাতে আমাদের সবার সাফার করতে হয় তোর জন্য। আর তোর আমরা সবসময় ভালোই চাই। এই ছেলেকে দেখে আমার কোনোভাবেই মনে হয়নি সে তোকে বিয়ে করবে, শুধুও তোর সাথে টাইম পাস করছে। আরও অনেক কথা বলতে থাকে ওর মা। এক পর্যায়ে দেখা যায় সে আগের মতোই অজ্ঞান হয়ে পড়ে যায়। সাথে সাথেই ওকে নিয়ে আসা হয় হাসপাতালে। ইমার্জেন্সি রুমের বাহিরে বাবা মাও ক্রিস ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ডাক্তার আর বলে ওকে অনেকগুলো টেস্ট করতে দেওয়া হয়েছে। রেজাল্টগুলো আসলে জানা যাবে যে ওর আসলে কি হয়েছে। আমার মনে হয় না তেমন সিরিয়াস কিছু হয়েছে, হয়তোবা বেশি স্ট্রেস নেওয়ার কারণে এমনটা হচ্ছে। এরপর থেকে ওর ওপর একটু নজর রাখবেন। সেখানে ক্রিসও দাঁড়িয়েছিল। ওকে দেখে তো মা একদমই খুশি হতে পারে না, কারণ ওনার ধারণা ভানির এই অবস্থার জন্য ক্রিসই দায়ী। তবে বাবা যাবার সময় ক্রিসকে বলে তুমি যেতে পারো ভেতরে, কিন্তু মা যখন সেদিক দিয়ে যাচ্ছিল তখন ক্রিসকে বলে দেখো আগেও অনেক কষ্ট পেয়েছে, তো তুমি যদি ওকে বিয়ে করতে না চাও তাহলে ওকে ছেড়ে দাও প্লিজ, ওকে তুমি আর কষ্ট দিও না। এবার কিন্তু আর ও কোনোভাবেই সহ্য করতে পারবে না। আরও অনেক কিছু বলতে থাকে মা। তখন বাবা এসে মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর কেবিনের মধ্যে এসে পৌঁছে ক্রিস। এসে সে প্রথমেই ভানিকে বলে চলো না, দেরি না করে আমরা বিয়েটা করেই নেই। ভানি তো ক্রিসের মুখে এমন কথা শুনে একদম অবাকই হয়ে যায়, সাথে অনেকটা খুশিও হয়। তারপর ওরা দুজনে ডিসাইড করে নিজেরাই ওরা খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে নেবে। পরদিন সকালবেলাতেই ভানিকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। যাওয়ার সময় ক্রিস এমনভাবে ওর দিকে তাকিয়েছিল যেন এটা ওদের শেষ দেখা। তারপর বিদায় দেয় ভানিকে। কেটে যায় কয়েকদিন। হঠাৎ করে একদিন ওরা সবাই মিলে আসছিল তাদের স্টুডিওতে, কিন্তু দেখতে পায় স্টুডিওর সামনে অনেক ভিড়। কেন জানি হাজার হাজার মানুষ এখানে অপেক্ষা করছিল। গাড়ি কোনোভাবে আর সামনে এগুতে পারছিল না। তখন জানালা বেয়ে ছাদে গিয়ে ওঠে ক্রিস। ওকে দেখেই যেন মানুষের আরো অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর ওর বন্ধুরা উপরে ওঠে। তখন একজন জোরে জোরে বলে এটাই ক্রিস। এই কথাটা শোনাতে সেখানে থাকা লোকজন তো আরও পাগল হয়ে যায়। আসলে ওদের গানটা এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে ওরা পুরো ফেমাস হয়ে গিয়েছিল রাতারাতি। ক্রিসের সব বন্ধুরাই অনেক খুশি, তবে কেন জানি একটুও ভালো লাগছিল না ক্রিসের। আসলে ওর মাথায় শুধু ঘুরপাক করছিল ফানির কথা। যে গানটা লিখেছে আজকে সেই নেই, আর তাকে এতটাই ভালোবেসে ফেলেছিল ক্রিস, যাকে ছাড়া এত ভালো একটা মুহূর্তও সে এনজয় করতে পারছিল না। ভানিকে ছাড়া যেন এই মুহূর্তগুলো তার কাছে একদমই অপূর্ণ। অন্যদিকে দেখা যায় ডাক্তারের সাথে দেখা করতে আসে ফানি। ওকে যে কয়েকটা টেস্ট দেওয়া হয়েছিল সেগুলোর রেজাল্ট চলে এসেছে। তখন ডাক্তার বলে তোমাকে আমি কিছু প্রশ্ন করব, সেগুলোর উত্তর পাওয়ার পরে আমি বুঝতে পারবো যে তোমার আসলে কি হয়েছে। তারপর ভানিকে কিছু জায়গার নাম বলে, সাথে আরো অনেকগুলো প্রশ্ন করে যেগুলো সুস্থ মানুষের জন্য একদমই স্বাভাবিক। তবে ভানি এই প্রশ্নগুলোর কোনোভাবেই উত্তর দিতে পারছিল না। ওর মনে হচ্ছিল যে সবকিছুর উত্তরই সে জানে, কিন্তু কোনোভাবেই তার মুখে আসছিল না। তারপর প্রশ্নপাতি করার প্রথমে ডাক্তার যে জায়গাটার নাম বলেছিল ওটা জিজ্ঞেস করে, কিন্তু ভানি সেই জায়গাটার নামও বলতে পারে না। তখন ডাক্তারের আর বুঝতে বাকি থাকে না যে ভানির কি হয়েছে। আসলে ওর মেমোরি আস্তে আস্তে লস হয়ে যাচ্ছে। এরকমই হতে হতে এমন একটা সময় আসবে যে সবকিছু ভুলে যাবে ভানি, এমনকি সে নিজেকেও ভুলে যাবে। এই ব্যাপারটা শুনে ভানির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন ডাক্তার ওকে বলে তোমার উচিত তোমার কাছে সব মানুষগুলোকে তোমার এই ব্যাপার স্যাপার নিয়ে সবকিছু খুলে বলা, আর না হলে কিন্তু তুমি ভালোভাবে ওদের মাঝে বাঁচতে পারবে না। তখন ভানি ডিসাইড করে যে সে ক্রিসকে সবকিছু খুলে বলবে, আর এই কারণেই সে চলে আসে ক্রিসের সাথে দেখা করার জন্য। তবে দেখা হওয়ার সাথে সাথে ক্রিস এটা ওটা বলতে শুরু করে, তুমি জানো আজকে কি হয়েছে? আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার গানটা অনেক ভাইরাল হয়ে গেছে, আর আমি হয়ে গিয়েছি ফেমাস। তবে একটা জিনিস কি জানো, এতগুলো মানুষ সবাই মিলে আমার জন্য অপেক্ষা করছিল এবং বাহবা দিচ্ছিল, কিন্তু কেন জানি আমার ভেতরে একটুও খুশি লাগছিল না। আসলে তোমাকে ছাড়া আমি একদমই খুশি নই। আমার ফ্রেম থাকলে থাক আর গেলে যাক, কিন্তু তোমাকে আমার প্রয়োজন। আরো অনেক ইমোশনাল কথা বলতে থাকে ক্রিস। এত কিছু শোনার পরে ভানি আর ক্রিসকে তার কন্ডিশন সম্পর্কে জানায় না, ব্যাপারটা লুকিয়ে ফেলে ওর থেকে। এভাবেই সময় কাটতে থাকে। এই গানটা এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে ওরা এই গানটার ভিডিও শুট করতে চায়,
সেজন্য সবাই মিলে গোয়াতে যাবে, সেখানেই শেষ করবে ওই গানের ভিডিও শুটিং। তো প্ল্যান অনুযায়ী আগামীকালকে ওরা চলে যাবে গোয়াতে ভিডিওটা শুট করার জন্য। এতদিন কেটে যাওয়াতে এখন অনেক কিছুই আস্তে আস্তে ভুলে যেতে থাকে ভানি। তবে ক্রিস কিছুই বুঝতে পারে না। সে মনে করতো যে হয়তো বেশি স্ট্রেসের কারণে এমনটা হচ্ছে। আগামীকালকে ওদের গোয়াতে যাওয়ার ডেট, এজন্য ভানি ওর ব্যাকপ্যাক করছিল। কিছুক্ষণ ওকে এভাবে ব্যাকপ্যাক করতে দেখার পরে ওকে বলে, সকালবেলাতেই তো আমরা দুজনে মিলে আমার ব্যাগটা প্যাক করলাম, এই যে দেখো এখানে তুমিই তো প্যাক করে দিয়েছো, তাহলে আবার কেন এগুলো করছো? এটা শুনে ভানি বুঝতে পারে যে এই ব্যাপারটাও ভুলে গিয়েছে। তারপরেও এটা সেটা বলে সে কাটিয়ে দেয়, সত্য কোনো কথাই বলে না ভানি। তারপর ওরা সবাই মিলে ভানির থেকে বিদায় নিয়ে গোয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ওদেরকে বিদায় দিয়ে ভানি চলে আসে অফিসে। সেখানে এসে অনেক অবাক হয়ে যায়, কারণ সেখানে দেখতে পায় ওর এক্স মহেশকে, যে আসলে বিয়ের দিন বারণ করে দিয়েছিল ভানিকে, সেই এই মহেশ। ওকে দেখে একদমই খুশি হতে পারে না ভানি। তারপরে সে মহেশের সাথে খানিকক্ষণ কথা বলে, কারণ এটা তোর পার্সোনাল লাইফ না, এটা হচ্ছে ওর প্রফেশনাল লাইফ। তখন ভানির মালিক এসে জানায় ইনি আমাদের চ্যানেলের নতুন ইনভেস্টার। আসলে ভানির প্রিন্সকে নিয়ে করা ইন্টারভিউটা দেখেছিল মহেশ, আর তারপরে সে এসেছে এটাতে ইনভেস্ট করার জন্য। আজকে সন্ধ্যাবেলাতে এটার জন্য একটা পার্টিও রাখা হয়েছে। তখন মহেশ ভানিকে এই পার্টিতে আসার জন্য আমন্ত্রণ জানায়। ভানিও না করতে পারে না, কারণ তার সকল কলিগই যাবে সেখানে। সন্ধ্যাবেলাতে ওরা সবাই মিলে চলে আসে পার্টিটায়। সেখানে ঘোরাঘুরি করতে থাকলে হঠাৎই ভানি দেখতে পায় মহেশকে। কিছুক্ষণ ওর সাথে কথা বলার পরে ভানির প্রায় সব মেমোরি মুছে যায়। মহেশ যে ওকে রিজেক্ট করেছিল, সে যে বিয়ে করে নিয়েছে, এগুলো কিছুই মনে থাকে না ভানির। এমনকি ওর যে ক্রিসের সাথে এরপরে দেখা হয়েছে এবং ওর সাথে প্রেম ভালোবাসা হয়েছে, এগুলোও কিছু মনে নেই ভানির। শুধু তার মনে আছে মহেশকেই সে ভালোবাসে এবং খুব জলদি ওদের বিয়ে হতে চলেছে। মানে সিনেমার প্রথমেই যে দৃশ্যটা দেখানো হয়েছিল সেখান পর্যন্তই মনে আছে ভানির। আর ঠিক এ কারণে ওভাবেই মহেশের সাথে কথা বলছিল ভানি। প্রথমে কিছুই বুঝতে পারে না মহেশ। তারপর যখন বুঝতে পারে যে কোনো একটা গড়বড় তো আসে, তখন সেখান থেকে কেটে পড়ে মহেশ। ওকে ওখান থেকে চলে যেতে দেখে বারবার ডাকতে থাকে ভানি, কিন্তু কোনোভাবেই মহেশের কথা শুনতে রাজি নয়। এটাতে ভানি ওখানে সিন ক্রিয়েট করে বসে। এই ব্যাপারটাতে মহেশের বউ সেখানে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে আর ওকে। তখন মহেশ বলে যে ওকে আমি চিনি না, হয়তো ওর চাকরির প্রয়োজন বা ওর চাকরির প্রমোশন প্রয়োজন, এই জন্যই আমার সাথে এরকম করছে। এই কথাটা শুনে হতবাক হয়ে যায় ভানি। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে ওর মেমোরিটা ব্যাক হয়ে যায়। তারপর সেখান থেকে চলে যায় ভানি, কিন্তু পাশে যে ওর ব্যাগটা রাখা ছিল ওটা ওখানে ভুলে রেখেই সেখান থেকে চলে যায়, আর ওইটার ভেতরেই ছিল ওর ফোন। গোয়াতে যাওয়ার জন্য ওরা সবাই প্লেনে উঠতে যায়। এয়ারপোর্টে নামার পর থেকে ক্রিস বারবারই ভানিকে ফোন দিচ্ছিল, তবে সেই ফোনটা ওই বারের টেবিলের উপরে থাকায় কিছুতেই ফোনটা ধরতে পারছিল না। এই ব্যাপারটাতে অনেক চিন্তায় পড়ে যায় ক্রিস, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর প্লেনে না উঠে লাগায় এক দৌড়। কিছুক্ষণের মধ্যেই ভানির কলিগদের কাছ থেকে খোঁজ নিয়ে চলে আসে ওই বারটায়, কিন্তু ভানিকে কোথাও সে খুঁজে পায় না, শুধু তার ব্যাগটা এবং ফোনটা খুঁজে পায়। ব্যাগটা ঘাঁটাঘাঁটি করতে থাকলে সেখানে ওই প্রেসক্রিপশনটা দেখতে পায় ক্রিস। এটা দেখে যেন ক্রিসের চোখ কপালে উঠে যায়। সে বুঝতে পারে যে ভানির আসলে কি সমস্যা, আর ভানি যে এখন কোথায় গেছে এটাও খুব ভালো করেই জানে ক্রিস। সাথে সাথেই ক্রিস চলে আসে ক্রিকেট গ্রাউন্ডে। এসে দেখতে পায় ভানি সেখানে ক্রিকেট খেলার চেষ্টা করছে, কিন্তু একটা বলও সে লাগাতে পারছিল না। তখন ক্রিস যায় ওর কাছে এবং ওকে শেখাতে থাকে। তারপর পরই সবকিছু টের পেয়ে যায় ভানি যে সবকিছু জেনে গেছে ক্রিস। তখন ভানি বারবারই ক্রিসকে বলতে থাকে তুমি আমাকে ভুলে যাও, আমার সাথে তোমার কোনো ফিউচার নেই, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করো। এমন করতে করতে হয়তোবা আমি একদিন ভুলে যাব তোমাকেই, তো প্লিজ তুমি তোমার নিজের ক্যারিয়ারটা নষ্ট করো না আমার জন্য। কিন্তু ওর কোনো কথাই শোনে না ক্রিস, আর বলে যা হবার হবে সেটা তোমার সাথে থেকেই হবে, তোমাকে ছাড়া আমি আমার নিজেকেও কল্পনা করতে পারি না। তো আমার ক্যারিয়ার যদি ধ্বংস হয় সেটা হোক, কিন্তু তোমার সাথ লাগবে আমার। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে ওদের দুজনের ভালোবাসা যেন আরও গভীর হয়ে যায়। পরদিনই ভানি আবারও ডাক্তারের কাছে এসে পৌঁছে। তখন ডাক্তার যেন ওকে কোলাহলের বাইরে নিরিবিলি কোনো একটা জায়গায় নিয়ে যেতে হবে। ওর মাথায় যেন কোনো রকমের কোনো স্ট্রেস না পড়ে। ওর বাবা মা তো খুব চিন্তায় পড়ে যায়। মা বলে আমি ওর সাথে যাব, কিন্তু বাবা বলে যে না আমি যাব। এটা নিয়ে ওরা কথা কাটাকাটি করতে থাকলে সেখানে এসে পৌঁছে ক্রিস আর বলে আমিই যাব ওর সাথে। ওর মুখে এমন কথা শুনে বাবা মা দুজনেই রাজি হয়ে যায়। প্রথমে মা একটু ইতস্ততা বোধ করলেও পরে সবকিছু মেনে নেয়। পরদিনই ভানি বের হয়ে পড়ে ক্রিসের সাথে। ওরা দুজনে শুনশান একটা জায়গায় চলে আসে। এই নির্জন জায়গার বাড়িটাতেই ওরা দুজনে থাকবে। ওদের সময় খুব ভালোভাবেই কাটতে শুরু করে এই নির্জন বাড়িটায়। এর মধ্যে ওদের ব্র্যান্ডের গানগুলো এতটাই ফেমাস হয়ে যায় যে ওদের অনেকগুলো শো বুক করা হয়েছে, কিন্তু কোনোটাতেই যাবে না ক্রিস। এভাবে চলতে চলতে একটা শোয়ের ডেট চলে আসে। তখন ওর একজন বন্ধুকে ওই গান গাওয়াতে শেষ করে। এটাতে অনেক ভালো রেসপন্স আসে, তবে সবাই অপেক্ষা করছিল আসলে ক্রিসের জন্য।
ভানিকে এখন একটু সুস্থই মনে হচ্ছে। আর ভানি এতক্ষণে বুঝে গিয়েছিল যে ওর জন্য অনেক ঝামেলায় পড়তে হচ্ছে ক্রিশকে। আর পরদিন ওদের বড় মাপের একটা শো আছে, সেখানে কিছুতেই যেতে চায় না ক্রিশ। তখন ভানি ওকে সাথে করে নিয়ে চলে আসে সেই শোটাতে। ক্রিশ খেয়াল করে দেখতে পায় সেখানে ওর বাবাও ছিল। আসলে ভানি ওর বাবাকে এখানে নিয়ে এসেছিল। তারপর শুরু হয়ে যায় শো। গান গাইছিল ক্রিশ আর মানুষ অনেক সুন্দরভাবে উপভোগ করছিল। এদিকে হঠাৎ করে ভানি খেয়াল করে দেখতে পায় মহেশকে। আসলে এই পুরো কনসার্টের স্পন্সর ছিল মহেশের কোম্পানি। হঠাৎ করে মহেশকে দেখে আবারও পিছনে সবকিছুই ভুলে যায় ভানি আর মনে করে যে মহেশই ওর প্রেমিক। তারপর কথাবার্তা বলতে শুরু করে মহেশের সাথে। কিছুক্ষণের মধ্যেই মহেশ বুঝে যায় যে ভানি সবকিছুই ভুলে গেছে। এই সুযোগটা সে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। এই জন্য ভানিকে নিয়ে চলে আসে একটা রুমের মধ্যে। ওর উদ্দেশ্য খুব একটা ভালো ছিল না। তারপর ওরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে ক্রিশ। তবে ওকে দেখে ক্ষেপে যায় মহেশ আর বলে, তুই এখানে কেন এসেছিস? তোকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? ভানি তোর সাথে যাবে না, ও আমার সাথে থাকবে। এই কথাটা শুনে অনেক ক্ষেপে যায় ক্রিশ আর মারতে শুরু করে দেয় মহেশকে। মারতে মারতে একদম ওকে স্টেজের সামনে নিয়ে চলে আসে। সবাই ওদের এই ফাইটটা ভিডিও করছিল। ক্রিশ ওকে একদম রক্তাক্ত করে ফেলে। ঠিক তখনই সেখানে চলে আসে ভানি আর উল্টো সে ক্রিশকে এটা ওটা বলতে থাকে। আসলে ক্রিশের সম্পর্কে সবকিছুই ভুলে গিয়েছিল ভানি আর সে মনে করছিল তার প্রেমিক মহেশ। তো যেহেতু ক্রিশ তার প্রেমিককে মারছে, এর জন্যই ওর সাথে এমন ব্যবহার করছিল ভানি। এমনকি ওর দিকে চাকুও ধরে। এই ব্যাপারগুলোতে অনেক কষ্ট পেয়ে যায় ক্রিশ। সে ভানিকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু লাভ তেমন একটা হয় না। আর এক পর্যায়ে ভানি ওর হাতে থাকা চাকুটা ঢুকিয়ে দেয় ক্রিশের ভেতরে। এই ব্যাপারটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। আর মহেশ তো অনেক ভয় পেয়ে সেখান থেকে পলায়ন করে। আর ক্রিশ কান্না করতে করতে জড়িয়ে ধরে ভানিকে। যদিও ভানি অনেক আহাজারি করছিল, তারপরে ওকে ছাড়ছিল না ক্রিশ। এক পর্যায়ে আবারও জ্ঞান হারায় ভানি। তারপর ওকে নিয়ে বাসায় চলে আসে ক্রিশ। ঠিক ওই সময় দেখা যায় ওই ব্র্যান্ডের একজনের কাছে কল করে কনসার্ট কমিটি আর জানায় কনসার্টের স্পন্সরকে মেরে রক্তাক্ত করে দিয়েছে ক্রিশ। তো যদি তোমাদের ব্র্যান্ডের সাথে হওয়া ডিলটা তোমাদের রাখতে হয়, তাহলে ক্রিশকে বাদ দিয়ে আসতে হবে তোমাদের প্রোগ্রামে। তখন সে জানে আমাদের পুরো ব্র্যান্ড যদি সেখানে না যেতে পারে, তাহলে আমরা কেউই সেখানে যাব না। আমাদের কাছে আমাদের ব্র্যান্ডের প্রত্যেকটা মেম্বারই গুরুত্বপূর্ণ। এটুকু বলেই ফোনটা কেটে যায়। এভাবেই পার হয়ে যায় সেদিন। পরদিন সকালবেলা ভানি ঘুম থেকে উঠে এমন একটা ভাব করছিল যেন তার কিছুই মনে নেই। আসলে এই ভোলা রোগের কারণে গতকালকে যে কি হয়েছিল এগুলো কিছুই মনে নেই ভানির। আর ক্রিশও ওকে কিছুই বলে না আগ বাড়িয়ে। অনেকক্ষণ ওরা দুজনে একসাথে থাকার পরে ক্রিশ ভানিকে সেখানে রেখে একটু বাহিরে যায়। চলে আসে ওদের ব্র্যান্ডের কাছে আর বলে, আমি এখানে থাকতে চাই না তোমাদের সাথে। আমার জন্য তোমরা অনেক ঝামেলা করেছো, আরও ভবিষ্যতে অনেক ঝামেলা পোহাতে হবে। আর আমি গিয়ে মহেশকে সরি বলে আসবো, তাহলে তোমরা তোমাদের কনসার্টটা ব্যাক পাবে। আমার এখন মনে হচ্ছে এই ব্যান্ডের ভবিষ্যৎ আমাকে ছাড়াই আছে। কিন্তু কোনোভাবে ওর কথা মেনে নিতে পারছিল না সেখানে থাকা কেউই। একজন তো বলে ওঠে, আমরা এই ক্রিশকে চাই না, আমরা আগের আমাদের সেই সেলফিশ বন্ধু ক্রিশকে চাই। এখানে সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারপরও কিছু না বলেই সেখান থেকে চলে আসে ক্রিশ। বাড়িতে এসেই দেখতে পায় ভানি কোথাও নেই। অনেক করে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে পায় না ভানিকে। এমনকি ভানির বাড়ির মানুষও খোঁজাখুঁজি চালাচ্ছিল, কিন্তু কেউই কোথাও খুঁজে পাচ্ছিল না ভানিকে। এজন্য ভানির বাবা মা চলে আসে থানায়। ওর নামে একটা মিসিং ডায়েরি করে। এভাবেই কেটে যায় কয়েকদিন, কিন্তু কোথাও ভানির কোনো রকমের কোনো ট্রেসই পাওয়া যায় না। ঘরটার মধ্যে খোঁজাখুঁজি করার সময় ক্রিশ হঠাৎই দেখতে পায় অনেকগুলো গান। আসলে এগুলো ভানি ওর জন্যই রেখে গিয়েছিল। এগুলোতে আরও অনেক কষ্ট পেয়ে যায় ক্রিশ। ওর মধ্যে থাকা গান দেখে ক্রিশ বুঝতে পারে যে এই গানগুলোই হয়তোবা একদিন ভানিকে তার কাছে ফিরিয়ে আনবে। সে ভেবেছিল যে হয়তোবা ভানি সবকিছুই ভুলে গেছে আর এখন এমন একটা জায়গায় চলে গেছে সে আর ফিরতে পারছে না। তারপর সেই গানটা রিলিজ করা হয়। পুরো দেশে তোলপাড় হয়ে যায়। ওদের ব্র্যান্ডটাকে এখন পুরো দেশের মানুষই চেনে। 1 বছর পরের কথা, দেশের বিভিন্ন জায়গায় কনসার্ট করে বেড়াচ্ছিল ওরা। যদিও ক্রিশের মন একদমই ভালো নেই, কিন্তু ভানির শেষ ইচ্ছা মোতাবেক সে এখনও তার গান ছাড়েনি। আর সে শুধু চিন্তা করছিল যে একদিন না একদিন এই গানের মাধ্যমে সে ভানিকে খুঁজে পাবে। এই জন্যই সে তার গান চালিয়েই যাচ্ছিল। এখন ওদের কনসার্টে লাখ লাখ মানুষ হয়। যে ফ্রেমের জন্য এতদিন দৌড়াচ্ছিল ক্রিশ, সেই ফ্রেমটা এখন তার দখলেই। কিন্তু ওর মনে একটুও শান্তি নেই। এমন করতে করতে ওরা চলে আসে লন্ডনে। এখানে ওদের একটা প্রোগ্রাম আছে। বিশাল বড় রকমের একটা স্টেডিয়ামের মধ্যে ওরা রিহার্সেল করছিল। আর গ্যালারিতে একা একা বসেছিল ক্রিশ। তখন ওরা বসে বসে বড় স্ক্রিনটা দেখছিল যে ওদের গানে কতজন রিলস বানিয়েছে। একে একে সেগুলো চেক করছিল ওরা। হঠাৎ করে একটা রিলের মধ্যে দেখা যায় ভানিকে। এটা দেখে তো চমকে ওঠে ক্রিশের বন্ধু। তারপর সেটাকে জুম করে। এই ছবিটা যখন ক্রিশ দেখতে পায় তখন সে তো পাগল প্রায় হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ে সেই জায়গাটার উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জার্নি শেষে চলে আসে সেই জায়গায়।
ওখানে থাকা সেই রিলস ক্রিয়েটারের সাথে দেখা করে জিজ্ঞেস করে যে এই মেয়েটাকে সে চেনে কিনা আর এই রিলসটা কোথায় বানানো হয়েছে। ওর থেকে জায়গা সম্পর্কে জেনে ক্রিস সাথে সাথেই চলে আসে ওই জায়গায়। এসে দেখতে পায় একটা অনাথালয়। ও আসার সাথে সাথে এখানে থাকা সিস্টার তার হাতে একটা চিঠি ধরিয়ে দেয় আর বলে তুমি আসতে এত দেরি করলে কেন, তোমার আরো অনেক আগেই এখানে আসা উচিত ছিল। এই লেটারটা আমাকে দিয়েছিল ভানি। তখন সেই লেটারটা খুলে ক্রিস দেখতে পায় ভানির হাতের লেখা। লেখছে ভানি, আমি তোমাকে অনেক ভালোবাসি ক্রিস। আমি কখনো চাই না আমার জন্য তোমার ক্যারিয়ারটা নষ্ট হোক, এজন্য আমি তোমার থেকে পালিয়েছি। আমি জানি আমি থাকলে তোমার ক্যারিয়ার নষ্ট হবে, আর এটা আমি কোনো দিনই চাইনি। তো আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও। এখন আমি মাঝে মাঝে তোমাকেও ভুলে যাই, কিন্তু যখন আবার তোমার কণ্ঠে ওই গানগুলো শুনি তখন আবার তোমার সাথে কাটানো সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো তুমি আমাকে প্লিজ ভুল বুঝো না। তুমি আমার জন্য তোমার সবটুকু দিয়ে চেষ্টা করেছো, তো আমারও তো উচিত সেটাই করা। আরও অনেক ইমোশনাল কথা লেখা ছিল এই চিঠিটায়। এই চিঠিটা পড়ার পরে ওই সিস্টারকে জিজ্ঞেস করে এখন ভানি কোথায়। সিস্টারটা ওকে নিয়ে দেখিয়ে দেয়। প্রায় 1.5 বছর পরও আবারও ক্রিস দেখছে তার ভালোবাসার মানুষটিকে। একটা বেঞ্চের ওপরে বসেছিল ভানি আর কিছু একটা লেখার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই সেই ব্যাপারটা লিখতে পারছিল না ভানি। আশেপাশে ডায়েরির সেরা পাতার স্তূপ হয়ে গেছে। তখন আস্তে আস্তে ক্রিস যায় ওর কাছে, তবে ভানি ওকে চিনতে পারে না। ওকে দেখেই যেন ক্রিসের সব দুঃখ মাটি হয়ে গেছে। তখন ক্রিস বলে আমি অনেকদিন ধরে একটা গান খুঁজছি, সেটার সাউন্ড আছে আমার কাছে কিন্তু গানের কথাগুলো নেই। ভানি বলে আমি অনেকদিন ধরে একটা গান লেখার চেষ্টা করছি কিন্তু লিখতে পারছি না। তারপর ক্রিস ভানিকে ডেকে নিয়ে বাইরে চলে আসে। সেখানে বাচ্চারা ক্রিকেট খেলছিল। ওদের সাথে গিয়ে খেলায় মনোনিবেশ করে ক্রিস, আর সেই প্রথমবারের মতো পাগলামি করতে শুরু করে। অনেকক্ষণ এমন পাগলামি দেখার পরে ভানি বলে ওঠে ক্রিস আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। মানে ভানির আবারও সবকিছু মনে পড়ে গেছে। এটাতে অনেক খুশি হয়ে যায় ক্রিস আর এসে জড়িয়ে ধরে ওকে। এতদিন পরে আবার ওদের প্রেমটা পূর্ণতা পেল। সে যে কতটা খুশি হয়েছে এটা তো সে বলে কাউকে বোঝাতে পারছে না। কতক্ষণ যে ওরা একে অপরকে জড়িয়ে ধরে থাকে এটা কেউ বলতে পারে না। পরের দিনে ওদের একটা কনসার্ট ছিল। সেই স্টেডিয়ামে লাখো মানুষ জমায়েত হয়। তারপরই সেই স্টেজে ভানিকে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দেয় ক্রিস। ওরা দুজনেই শো করতে থাকে। ওদের ভালোবাসাটা পূর্ণতা পেয়ে যায়, এমনকি এখন গোটা দুনিয়াও জানে ওদের ভালোবাসার সম্পর্কে। আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। আসলে আসল ভালোবাসা কখনো মরে না বা ভুলানো সম্ভব হয় না। যদি একজন আরেকজনকে সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে এদের পূর্ণতা হবেই হবে। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আসল ভালোবাসাকে আলাদা করতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।